ওয়েলকাম। প্রোক্রাস্টিনেশন ওভারকাম করার কৌশল শিখছিলাম আমরা। গত এপিসোডে দুইটা টিপসের কথা বলেছি। যারা গত এপিসোডটা দেখেননি তাদেরকে রিকোয়েস্ট করব স্কিল এলিভেশন একাডেমির চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, তাহলে আপনার এই ভিডিওগুলো মিস হবে না। তারপরেও আমাদের কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে, আপনি চাইলে হয়তো বা দেখে নিতে পারবেন আবারও। সেটা কন্টিনিউটি হিসেবে আজকে থার্ড টিপস নিয়ে কথা বলবো আমরা। এটাকে আমরা বলছি অ্যাপ্লাই 80-20 রুল, যেটা প্যারেটো প্রিন্সিপাল নামেও পরিচিত। আপনাদের মধ্যে অনেকেই হয়তো বা শুনে থাকবেন বিষয়টা। এটা আসলে কি হয়? ওয়ান অফ মাই ফেভারিট। 1895 সালে একজন ইটালিয়ান ইকোনমিস্ট, নাম হচ্ছে উইলফ্রেডো প্যারেটো, তিনি দেখেন যে ইটালির মোট অ্যাসেট, মোট সম্পদের অলমোস্ট 80%ই 20% লোকের হাতে। বাকি 80% লোকজন বেশ দরিদ্রই বলা চলে। সেখান থেকে এই বিষয়টা আসে, প্যারেটো প্রিন্সিপাল বা 80-20 রুল, যেটা এই দুই নামে বেশি পরিচিত। এটা বলে কি, এই প্রিন্সিপালে কি আছে? এই প্রিন্সিপাল বলছে যে আপনার অ্যাকচুয়ালি 80% রেজাল্ট আপনার 20% অ্যাক্টিভিটিজের মাধ্যমে আসে। আপনি 20% কাজ করে 80% রেজাল্ট প্রডিউস করেন। বাকি 20% রেজাল্টের জন্য আপনাকে আরও 80% কাজ হয়তো করতে হয়। সো আপনাকে আপনার সমস্ত কাজের মধ্যে অলওয়েজ ফোকাস থাকতে হবে সেই 20% কাজের দিকে, যেগুলো 80% রেজাল্ট প্রডিউসার। ফর এক্সাম্পল, আর একটু ভেঙে যদি বলি, আপনি খেয়াল করলে দেখবেন আপনার কোম্পানিতে যে আপনার 80% সেলস রেভিনিউ বা এক্সপোর্ট ভ্যালু আসে আপনার 20% কাস্টমারের কাছ থেকে। আপনি যদি আপনার ইন্সপেকশন ফেইলিওরের দিকে তাকান, আপনি খেয়াল করে দেখবেন আপনার 80% ইন্সপেকশন ফেল হয় 20% কজেসের কারণে। 80% ইন্সপেকশন ফেলিওরের পিছনে 20% কজেস দায়ী। অসংখ্য 100টা কজ সব কয়টাই দায়ী হয় না, বেশিরভাগ ক্ষেত্রে 20টা কজ দায়ী হয়, যে 20টার দ্বারা অলমোস্ট 80টা ইন্সপেকশন ফেল হচ্ছে। সো 80-20 প্রিন্সিপাল আপনাকে আপনার কাজের মধ্যে যদি অ্যাপ্লাই করতে বলা হয়, কিভাবে অ্যাপ্লাই করবেন? যেটা আমরা গত এপিসোডে বলছিলাম যে আপনি প্ল্যান করছেন, টু ডু লিস্ট করছেন, সবই করছেন, তারপরও আপনার কাজ শেষ হচ্ছে না। এরকমও আপনি এক্সপিরিয়েন্স করে থাকবেন ক্যারিয়ারের একটা মিডল স্টেজে গিয়ে 2 বছর, 3 বছর, 4 বছর পার করার পরেও। কেন ঘটছে? বিকজ আমরা সেখানে এই 80-20 রুলটা অ্যাপ্লাই করতে জানি না। 80-20 রুল অনুসারে আপনার যদি টোটাল 10টা কাজ করার কথা থাকে, আপনি সেখান থেকে খুঁজে বের করবেন যে আপনার সেই 20% কাজ, মিনস 10টার মধ্যে লেটস সে 2টা কাজ, কোন সেই 2টা কাজ যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্প্যাক্টফুল, যেটার দ্বারা অলমোস্ট 80% রেজাল্ট প্রডিউস হবে। আমি ইউজুয়ালি ট্রেডের মধ্যে এক্সাম্পল দিতে চাই না, কারণ তখন বেশিরভাগ লোকজন ওইটার দিকেই ফোকাসড হয়ে যায়। আমি ট্রেডের বাইরে দেওয়াটা পছন্দ করি বেশি, তারপরে এই ক্ষেত্রে দিচ্ছি। অ্যাকচুয়ালি আমি চাই ট্রেডের এক্সাম্পল আপনি নিজেরটা নিজেই খুঁজে বের করেন, সেটা আপনাকে অনেক বেশি আরও বেশি উপকার করবে আমি বলে দেওয়ার চাইতো। তারপরে এই ক্ষেত্রে দিচ্ছি। ধরেন একজন মার্চেন্ডাইজার হিসেবে আপনাকে যদি বলা হয় আপনি অন্তত একটা স্টাইলের পিছনে 100টা কাজের কথা বলতে পারবেন। 100টা কাজ দিয়ে কি আপনার পারফরমেন্স ইভ্যালুয়েটেড হয় বছর শেষে? মেজরলি হয় না। পারফরমেন্স ইভ্যালুয়েশনের ক্ষেত্রে দেখা যায় মোটা দাগের সেই 20টা কাজের কথাই বলা হয়, যে 20টা কাজ দিয়ে আপনাকে বছর শেষে ইভ্যালুয়েট করা হচ্ছে। ফর এক্সাম্পল, আপনি অন টাইমে ইয়ার্ন রিকুইজিশন দিচ্ছেন কিনা, আপনি অন টাইমে ফ্যাব্রিক বুকিং রিলিজ করছেন কিনা, পিপি স্যাম্পল সাবমিশন আপনার অন টাইম হচ্ছে কিনা, আপনি লাইন স্টার্টিংয়ের আগে অ্যাক্সেসরি স্ট্রিমস সব ইনহাউস করছেন কিনা, আপনার অন টাইম শিপমেন্ট রেশিও কেমন। এই মোটা দাগের কয়েকটা বিষয়, 10-12টা কাজ কথার কথা, এগুলো দিয়ে আপনাকে হয়তো বা ইভ্যালুয়েট করা হয়। সো তার মানে আপনাকে আপনার দৈনন্দিন কাজের তালিকা থেকে খুঁজতে হবে সেই ইম্প্যাক্টফুল কাজগুলো কি, যেটার দ্বারা একটা বড় কনসিকুয়েন্সেস ঘটতে পারে। সেইটাকে আপনাকে করার ব্যাপারে সবার আগে প্রায়োরিটি দিতে হবে। তাহলে আপনি দিন শেষে আবিষ্কার করবেন, যদি আপনার কাজ অসম্পূর্ণও থাকে তারপরেও আপনাকে বেশি কনসিকুয়েন্সেসের মধ্য দিয়ে যেতে হবে না। আরও টিপস আছে প্রোক্রাস্টিনেশন ওভারকাম করার জন্য, একটার পর একটা বলছি। এই ইম্প্যাক্টফুল কাজ খুঁজে বের করার ক্ষেত্রে, অথবা যেই 80-20 রুল অনুযায়ী বলছিলাম যে 20% মেজর কাজ যেগুলো কনসিকুয়েন্সেস হাই, এই কাজ খুঁজে বের করার পাশাপাশি আপনাকে কিছু অ্যাডিশনাল বোনাস টিপস দেই। আপনি কোনো একটা কাজকে এভাবে প্রশ্ন করতে পারেন যে এই কাজটা কোনোভাবে বাদ দেওয়া যায় কিনা, এলিমিনেট করে দেওয়া সম্ভব কিনা কাজটাকে। সেকেন্ড কোয়েশ্চেন করতে পারেন, যদি এলিমিনেট করা না যায়, কাজটাকে কোনোভাবে অটোমেটেড বা সিস্টেমাইজড করা যায় কিনা। এক্সাম্পল দিচ্ছি ব্যাপারটা বোঝার সুবিধার্থে। ধরেন একটা সময় আপনি ব্যাংকে ডিপিএস করার জন্য বা ডিপিএস করার পরে আপনাকে প্রতি মাসে ব্যাংকে গিয়ে ডিপিএসটা জমা দিতে যেতে হতো, হুইচ ইউজ টু টেক ইউর টাইম অফকোর্স। সো এখন সেই জায়গায় আপনি অটোমেটেড ওয়েতে ডিপিএস দিতে পারেন, আপনার সেভিংস অ্যাকাউন্টের সাথে ইএফটি সিস্টেমে কানেক্টেড করে দিতে পারেন, যাতে করে গিয়ে আপনার
ডিপিএসটা অটোমেটিক্যালি আপনার সেভিংস অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার হয়ে যায়, মিনস আপনাকে আর ব্যাংকে যেতে হয় না ওটার জন্য। সো আপনি আপনার কাজকে ওই প্রশ্ন করতে পারেন, যদি কাজটা এলিমিনেট করা না যায় তাহলে সেটাকে কোনোভাবে সিস্টেমাইজড অটোমেটেড করার সুযোগ আছে কিনা। প্যারালালি থার্ড কোয়েশ্চেন করতে পারেন যে যদি দুইটার কোনোটাই না থাকে কাজটাকে ডেলিগেট করার সুযোগ আছে কিনা, এই কাজটা অন্য কাউকে হস্তান্তর করার অপশান আছে কিনা। সেটাও যদি না থাকে তার মানে কাজটা যদি আপনাকেই করতে হয় শুধুমাত্র, আপনাকে এই প্রশ্ন করতে জানতে হবে নিজেকে যে এই কাজটাকে আরও বেটার ওয়েতে, ফাস্টার ওয়েতে কীভাবে করা যায়, এফিশিয়েন্ট কীভাবে হওয়া যায় এই কাজের পিছনে। এই বেটার এবং এফিশিয়েন্ট ওয়েতে করার ক্ষেত্রে একটা খুব পাওয়ারফুল বিষয়, একটা খুব হেল্পফুল বিষয় হচ্ছে পাওয়ার অফ নো, হুইচ মিনস না বলতে পারা। আমাদের প্রোক্রাস্টিনেশনের একটা বড় কারণই হচ্ছে আমরা না বলতে পারি না, আমাদের পক্ষে কোথাও না বলা সম্ভব হয়ে ওঠে না। এক্সাম্পল দিই আপনাকে, ধরেন আপনি আপনার সেই 20% ইম্প্যাক্টফুল কাজের কোনো একটা করছেন, সেই সময়ে আপনাকে আপনার বস অথবা আপনার অন্য ডিপার্টমেন্টের কলিগ কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য ডাকলো, আপনি ছুটে চলে গেলেন, অথবা বস ডাক দিয়ে অন্য একটা কাজের কথা বললো, আপনি আপনার আগের কাজটা ফেলে নতুন সেই কাজের মধ্যে ঢুকে গেলেন, হুইচ মিনস আপনি আপনার সেই ইম্পর্টেন্ট 20% কাজটাকে নিজের ইচ্ছায় প্রোক্রাস্টিনেটেড করে ফেললেন। কেন আমি নিজের ইচ্ছায় বলছি সেটাতেও আসছি। সেকেন্ডলি, আপনি মনে করছেন বসের এই কাজটা বা অন্য ডিপার্টমেন্টের কলিগের এই কাজটা অল্প একটু 5-10 মিনিট 15 মিনিটের বিষয়, সেটা করে আমি আবার আমার কাজটা শুরু করতে পারবো। সায়েন্স, পিওর সায়েন্স, it takes almost around 17 to 18 minutes. In cases, some cases, it can be even 50 minutes also. আপনাকে আবার সেই আগের কাজে ফুললি ফোকাসড হতে 17-18 মিনিট থেকে শুরু করে 50 মিনিট পর্যন্ত সময় লাগতে পারে। সো আপনি বেসিক্যালি আগের কাজটাতে ফেরত গেলেও আপনি এফিশিয়েন্ট থাকেন না, আপনি অলরেডি ইনএফিশিয়েন্ট হয়ে যান। এই জন্য আমরা বলি না বলতে পারতে হবে, মিনস আপনাকে পজিটিভলি নো বলতে পারতে হবে। পজিটিভলি নো মিনস আপনি আপনার কলিগ, বস, তার কাছে সময় চেয়ে নেন, দ্যাট ইউ আর মিডল অফ সামথিং, কিছু একটা কাজের মধ্যে আপনি আছেন যেটা কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে, মেবি 20 মিনিটস 30 মিনিটস। ইজ ইট ওকে ইফ ইউ গো আফটার 10 মিনিটস 30 মিনিটস 20 মিনিটস হোয়াট এভার, সেভাবে আপনি সময় চেয়ে নেন তার কাছে। যদি অন্য কলিগের সাথে বসে ডিসকাশন করতে হয় সেখানেও বলেন যে কাজটাকে কি আধা ঘন্টা পরে এসে করলে হবে কিনা। I believe যে মোস্ট অফ দ্য কেসেস, বেশিরভাগ সময় সবাই আপনাকে পজিটিভলি সাপোর্ট দেবে এই জায়গায়। Again, when we say power of no, at the same time আপনাকে এটাও জানতে হবে you have to be adaptive. আপনাকে না বলতে বলার উদ্দেশ্য এই না যে আপনি রুড হয়ে যাবেন সবার প্রতি। আপনাকে সিচুয়েশনও বুঝতে জানতে হবে, ইমার্জেন্সিস বুঝতে জানতে হবে। নেসেসিটি নোজ নো ল। যখনই ওখানে কোনো ইমার্জেন্সি সিচুয়েশন ক্রিয়েট হবে আপনাকে সেটা অ্যাটেন্ড করা লাগতে পারে। সো বি অ্যাডাপটিভ, ডোন্ট বি ভেরি রিজিড, ডোন্ট বি ভেরি রুড টু পিপল। সেই ওয়েতে যদি আপনি পাওয়ার অফ নো প্র্যাকটিস করতে যান এটা হিতে বিপরীত হয়ে যাবে। আচ্ছা, এই ক্ষেত্রে অনেকের একটা কমন আতঙ্ক থাকে, জিজ্ঞাসা থাকে, প্রশ্ন থাকে। অনেকেই বলেন আমাদেরকে যে বসের সাথে এরকম করলে তো চাকরি থাকবে না। ট্রাস্ট মি, ইটস এ ভেরি রং কনসেপ্ট, ইটস এ মিথ। এ ধরনের ঘটনা ঘটে না। বসের সাথে এই বিষয় সময় চেয়ে নিলে আপনার চাকরি থাকবে না, আজকের যুগ আর ওখানে নাই। ট্রাস্ট মি, what you need to do is that you have to attempt it in a very polite approach. আপনি সেভাবে তার সাথে, বসের সাথে কথা বলেন, and you will find that যে আপনার বস আপনাকে সেই টাইমটা অ্যালাউ করবে এবং অটোমেটিক্যালি আপনার কাজের এফিসিয়েন্সি আগের চাইতে অনেক গুণে বেড়ে যাবে। এই পাওয়ার অফ নো একটা লাস্ট কোট দিয়ে শেষ করছি। ওয়ারেন বাফেটের একটা খুব বিখ্যাত উক্তি আছে এই পাওয়ার অফ নো নিয়ে। উনি বলেছিলেন, the difference between the successful people and very successful people is that very successful people can say no to almost everything, which means ব্যাপারটা এটা ভাবার কোনো কারণ নাই যে তারা সব কিছুকেই না বলে। যেটা মিন করা হয়েছে এখানে সেটা হচ্ছে তারা শুধু ওই কাজগুলোতেই হ্যাঁ বলে যে কাজটা তাকেই করতে হবে, যে কাজটাকে সে বাদও দিতে পারবে না, সিস্টেমাইজডও করতে পারবে না, ডেলিগেটও করতে পারবে না, তাকেই করতে হবে এবং সেটার উপরে একটা বড় কনসিকুয়েন্স ডিপেন্ড করে, বড় ইম্প্যাক্ট ডিপেন্ড করে, রেজাল্ট ডিপেন্ড করে। তারা শুধু ওই কাজগুলোর ক্ষেত্রেই ফোকাস থাকে, বাকি কাজগুলোকে তারা অ্যাভয়েড করে। Keep practicing these things. I believe you will be getting very good results. সামনে আরো টিপস আসবে, প্রোক্রাস্টিনেশন নিয়ে আরো কথা বলবো পরের এপিসোডগুলোতে।